চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরের একটি শহর নৈহাটি। নৈহাটি থেকে হাঁটা পথে দূরত্বে যে বাড়িটি দেখা যায়, এমনকি ট্রেনে যেতে যেতেও আপনারা দেখতে পাবেন বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের বিখ্যাত বাড়ি আপনারা ট্রেনে যেতে যেতে দেখতে পাবেন। সেই বাড়ির আনাচে কানাচে এবার আমরা যাব, শুনবো এখানকার বৈশিষ্ট্য, এখানকার মাহাত্ম্য, এখানকার নানা কথা। চলুন যাওয়া যাক, শোনা যাক। এই বাড়িটা হচ্ছে একটি ঐতিহাসিক বাড়ি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের তৈরি এই বৈঠকখানা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা রায়বাহাদুর যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, উনি 1865 সালে উইল করে তার 5 সন্তানের মধ্যে যে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বন্টন করে দিলেন। তার মধ্যে বঙ্কিমচন্দ্রকে প্রথমে উনি বাড়ির অংশ দেয়নি, বঙ্কিমচন্দ্রকে বেশ কিছুটা জমি দিয়েছিলেন। সেই জমির পরিমাণটা হচ্ছে প্রায় 11 বিঘা মতো। তো সেই 11 বিঘার জমির পুরোটাই পরবর্তী সময় রেল তার ক্রমাগত লাইন সম্প্রসারণ করতে করতে সেটা ওই কাকিনাড়া ইয়ার্ড তৈরি করে, আর এইটুকু অংশটা থেকে যায়। তো এই জমির খানিকটুকু অংশ নিয়ে বঙ্কিমচন্দ্র 1866-তে একটি বৈঠকখানা বাড়ি, 1866-67 এরকম সময় একটি বৈঠকখানা বাড়ি তৈরি করলেন। কেন তৈরি করলেন? উনি যে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করতেন, সম্পাদনাকালে ছুটির দিনে এই ঘরে বসে বঙ্গদর্শনের বিভিন্ন লেখকদের নিয়ে উনি একটি সভা বা মিটিং এটা আয়োজন করতেন। হরপ্রসাদ শাস্ত্রীর লেখায় এই সভা কথা জানা যায়, এবং যেখানে নিয়মিত আসতেন দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্রের অত্যন্ত ঘনিষ্ঠ যিনি ছিলেন, নীলদর্পণের লেখক। এবং এই সারাউন্ডিং রিজিয়ানে ধরুন রানাঘাটের কথা ভাবি, সেখান থেকে নবীনচন্দ্র সেন আসতেন, ভাটপাড়া থেকে পঞ্চানন তর্করত্ন আসতেন, আবার গরিফা থেকে কেশবচন্দ্র সেন আসতেন, গঙ্গার ওপারে চুঁচড় থেকে ভূদেব মুখোপাধ্যায় আসতেন, অক্ষয় সরকার আসতেন চুঁচড়োর গণকশালী থেকে। এরকম এই অঞ্চলে বহু বিদগ্ধ মানুষজন আছেন, এবং তাদের প্রত্যেকের বয়স কিন্তু ওই 40 থেকে 50-এর মধ্যে ম্যাক্সিমাম। জগদীশনাথ রায় আসতেন, আর এনারা কিন্তু বেশিরভাগই উচ্চ পদাধিকারী সরকারি অফিসার, এবং এর পাশাপাশি এরা কিন্তু সাহিত্য চর্চা করতেন। বঙ্কিমচন্দ্র যে যুগান্তকারী বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা শুরু করেছিলেন তখন উনি বহরমপুরে ছিলেন, কিন্তু যখন উনি এই বাড়ি থেকে শুরু করলেন তখন এই বাড়িতে 1873 সালের ডিসেম্বরে এটি প্রেস কেনা হয়। এবং ওই যে বাড়ি বঙ্কিমচন্দ্রের পাশে লাগোয়া বসতবাড়ির চৌহদ্দির মধ্যে একতলায় ওই বাইরের অংশে প্রেসটা কিন্তু বসে। এই বাড়ি থেকেই বঙ্গদর্শন সম্পাদনা, লেখকদের লেখা সংগ্রহ করা এবং বঙ্গদর্শন ছাপা, সেটা কিন্তু পুরো এই কাঁঠালপাড়ার বাড়ি থেকে বঙ্কিমচন্দ্র নিয়ন্ত্রণ করতেন। এবং ওই বঙ্গদর্শনের যে সাহিত্যের আড্ডাটা রেগুলার হতো এই পাশে যে বৈঠকখানা ঘর, যেখানে হরপ্রসাদ শাস্ত্রী বলছেন ঘর জোড়া ফরাস পাতা, দেওয়ালের গায়ে ছোট ছোট তাকিয়া, কুশন, চেয়ার ইত্যাদি, বঙ্কিমচন্দ্র বসে আছেন, তার পাশে এরা সব বসে। মানে 19 শতকের দ্বিতীয়ার্ধে নবজাগরণের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছিল বঙ্কিমচন্দ্রের এই বৈঠকখানা বাড়ি। আর এর সংলগ্ন দুটো ঘর আছে, একটিতে উনি লেখাপড়ার কাজ করতেন, আর একটি ছিল ওনার বিশ্রামের ঘর। এখন যেটা বসে আছি এটা বর্তমানে কিউরেটারের ঘর, এখান থেকে অফিসিয়াল কাজকর্ম মিউজিয়ামের মধ্যে পরিচালনা হয়, কিন্তু এইটা ছিল অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্রের বিশ্রাম ঘর, মানে যাকে উনি আদর করে তোষাখানা বলে। আর বঙ্কিমচন্দ্র এই লেখার ঘরেই 1874 সালে 18 থেকে 23 অক্টোবরের মধ্যে কোনো একটি দিন উনি বন্দে মাতরম গান রচনা করেছিলেন 1874 সালে অক্টোবর মাসে। আর বহু বঙ্কিমচন্দ্রের উপন্যাস এবং প্রবন্ধ সাহিত্য, বঙ্গদর্শনের সম্পাদনা, সবটা কিন্তু ওই পিছনের যে ছোট্ট ঘরটি বঙ্কিমচন্দ্রের লেখার ঘর, ওখানে বসে উনি করতেন। আর এই বাড়িতে ছিলেন মোটামুটিভাবে 1879 এপ্রিল মে মাসের মাঝামাঝি কোনো একটা সময় পর্যন্ত। তারপরে উনি 1.5 বছরের কিছু কম সময় চুঁচড়োতে একটি বাড়ি ভাড়া করে জোড়াঘাটে চলে যান, এবং তারপরে উনি শিফট করলেন কলকাতাতে হাওড়াতে বদলি হলেন। বেশ কিছু বাসস্থান পরিবর্তন পরে কলকাতায় একটি বাড়ি কিনেছিলেন 5 নম্বর প্রতাপ চ্যাটার্জির গলি কলেজ স্ট্রিট অঞ্চলে, এবং ওখানেই 1894 সালে তার প্রয়াণ ঘটে। আর বঙ্কিমচন্দ্র এই বাড়িতে মাঝে মধ্যে আসতেন, 1879-তে চলে যাওয়ার পর থেকে মাঝে মধ্যেই আসতেন। মৃত্যু এই বাড়ির সাথে তার একটা যোগাযোগ ছিল।
বাকি অংশ পরবর্তী পর্বে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।